সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যাই হোক, পরপর কয়েকটা ভিডিও দিয়েছি, হয়তো আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াইতে পারি। তো আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব, নতুন একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে গ্রামীণ ডাক্তার বা গ্রামের লাইসেন্স ছাড়া ওষুধের দোকান, যেটা বহু লোকের মরণঘাতক, যেখান থেকে আন্তাজে ওষুধ কিনে তিলে তিলে বহু মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, অথচ সে বুঝতেই পারে নাই যে এই মরণ ব্যাধি বা এই মৃত্যু রোগটা কোথা থেকে হইল। এই সাধারণ একটু ওষুধের ধারণা নিয়ে গ্রামের যে পরিবেশ, গ্রামের যে বাজার, প্রথমে ওই অল্প টাকার ওষুধ ক্রয় করবে, বিক্রি করবে। ওই নামে এই যেই ওষুধগুলো সচরাচর সবাই চায় প্রাথমিক চিকিৎসা হিসাবে, তো পরবর্তীতে এই ওষুধের এই ব্যবসার প্রতি একটু লোভ কাজ করে, অর্থাৎ কোনো রুগীকে তারা ফিরাইতে চায় না। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি একটা ওষুধের দোকান দিলাম, তো আমার কাছ থেকে যদি রুগী ফেরত যায়, তাহলে আমার একদিকে ব্যবসা হবে না, আর একদিকে দুর্নাম হবে যে ফরিদ কিছুই জানে না, ওর কাছে গেলে ও শুধু হাসপাতাল দেখায়। কিন্তু আমি মূলে যে জিনিসটা জানি, বুঝি, জ্ঞান সূত্রে যে জিনিসটা আমি দেখতে পাই, সেটা হয়েছে যে ওই ওষুধের দোকান সারাদিনে কয় টাকা বিক্রি করে, কিভাবে তারা চলে। 2 নাম্বার কিছু কোম্পানির ওষুধ মিক্সার করে ওই ওষুধের দোকানগুলিতে বিক্রি করা হয়। তা এই জন্যে আমাদের গ্রামের যে নিরক্ষর বা অল্প শিক্ষিত বা ওষুধ সম্পর্কে অজ্ঞ লোকগুলো আছে, তারা কিন্তু বুঝতে পারে না। তাদেরকে ডাক্তার বলে ডাক্তার, ওষুধের দোকান দিলে সে হয়ে যায় আমাদের গ্রামের কিছু লোকের কাছে ডাক্তার, কিন্তু সে যে আজরাইল হয়ে বসে আছে, এটা বহু লোক টের পায় নাই। যে ওই কম দামের নিম্নমানের যে ওষুধগুলো আছে লাইসেন্স ছাড়া, উদাহরণস্বরূপ বলতে পারি যে 5 টাকার একটা ওষুধ যদি স্কয়ার, বেক্সিমকো, এসিআই, একমি এই ধরনের যে কোম্পানিগুলো আছে, 5 টাকার একটা ওষুধ দিলে সর্বোচ্চ 50 পয়সা লাভ হবে ওই দোকানদারের। আর ওই সেম নাম দিয়া সেম কালার করে কিছু কোম্পানি 2 নাম্বার ওষুধ তৈরি করেছে, যা সাধারণ, মানে যেন একবারে অতি সাধারণ যারা নিরীহ যারা, তারা বুঝতেই পারবে না যে এটা 2 নাম্বার ওষুধ। তো ভিউয়ার্স, আমি আশা করব যে আপনারা এর পরের থেকে ওই ওষুধের দোকানে ওষুধের নাম বলবেন, কোম্পানির নাম বলবেন, যদি দিতে পারেন নিবেন, নইলে নিবেন না। আর এখন বাংলাদেশ সরকার, অর্থাৎ বিগত সরকার থেকে শুরু করে, যে গ্রামে একটি ম্যাক্সিমাম গ্রামে বা ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। ওখানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে। তাই ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্টেও অনেক ওষুধের প্রতি, রোগের প্রতি জ্ঞান রাখে, যেহেতু সে সরকারি একটি চাকরিজীবী। সরকার তাকে রাখছেই সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। ওখানে ওষুধও থাকে। যদি একটু জটিল থাকে, তাহলে আপনি ঝুঁকি নেবেন না, সরাসরি চলে যাবেন সদর হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডক্টর থাকে, এমবিবিএস।
বা কয়েকজন ডাক্তার থাকে বিভিন্ন, ওখানে 50 শয্যা একটা হাসপাতাল, ওইটা একটা। তো যার হাসপাতাল জেলা সদরে বা মেডিকেল কলেজ আছে সেটা তো অতি উত্তম। মাত্র 5 টাকা 10 টাকাতে একটা টিকিট কাটবেন, আধা ঘন্টা বসবেন, অনেক সময় 5 মিনিটের মধ্যেই সিরিয়াল, সময় বুঝা যাইতে পারলে। তো এইভাবে যায় গেলে পারা ওখানে একজন এমবিবিএস ডাক্তার আপনাকে দেখলো, দেখিয়া সে ট্রিটমেন্ট দিল। ওই প্রতিটা সরকারি হাসপাতাল এবং ওই মেডিকেল কলেজ স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধেক ওষুধ পাওয়া যায়। ডাক্তার যে ওষুধগুলি লিখেন সরকারিভাবে ফ্রি অর্ধেক ওষুধ পাওয়া যায়। তো একদিকে আপনার ওষুধগুলো ফ্রি, আপনি যে হাসপাতালে যাইবেন গাড়ি ভাড়া খরচ করে, ওই টাকার ওষুধ কিন্তু আপনি পাইয়া যাইতেছেন। তো সেই সাথে আপনি একজন এমবিবিএস এবং ওই রোগের উপর বিশেষজ্ঞ একজন ডাক্তারকে দেখাইতে পারলেন, তাহলে আপনার কোনো ঝুঁকি রইল না। তো আমরা তা না করে ওই অলসতা করে আমরা ওই গ্রামের ওষুধ বিক্রি করা ডাক্তারের কাছে চলে যাই, যেই ডাক্তারের 2 নাম্বারের ওষুধ খাইয়ে অকালে আমরা প্রাণ হারাই। তো আমি আশা করব যেন আমার রিলেটিভ পার্সন যারা আছেন, আমার কথাগুলি যারা শুনতেছেন, যেহেতু আপনার জীবন আপনার কাছে প্রিয়, আপনার ফ্যামিলির জীবন, তাদের সুস্থতা জন্য আপনি মরিয়া হইয়া থাকেন, তাদের সুস্থ রাখার জন্য আপনি পরিশ্রম করেন, সকলেই মিলে সুস্থ থাকবেন, তাহলে 2 নাম্বার অলসতা করবেন কেন? যদি আল্লাহ না করুক কারো রোগ ব্যাধি হয়েই যায়, তাহলে আপনি সদর হাসপাতালে চলে যেতে পারেন, মেডিকেল কলেজে যাইতে পারেন। প্রতিটা ডিস্ট্রিক্টে এখন মেডিকেল কলেজ, সদর হাসপাতাল চিকিৎসায়। বিশেষ করে শিশু, যেমন আমার আধা বয়স হয়ে গেছে, 42-43 বছর বয়স আমার, তো আমার যৌবনকাল বাটির দিকে, অর্থাৎ একটা মানুষের মিডল পয়েন্ট আমি ক্রস করে ফেলাইলাম। তো এখন আমার জীবন আর আমার ছেলের জীবন দুইটা 2 রকম। তাহলে আমার ছেলে মেয়ে ছোট শিশু বাচ্চা, তাদের জন্য আমি এত 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 কষ্ট করি তাদের ভালো রাখার জন্য, সেখানে আমি অলসতা করে কয় টাকা সিএনজি ভাড়া বাঁচানোর জন্য, একটু সময় বাঁচানোর জন্য আমি সেই সদর হাসপাতালে মেডিকেল কলেজে তাদেরকে নিচ্ছি না, তাদেরকে আমি ওষুধের দোকান থেকে ওষুধ খাওয়াচ্ছি। তাহলে আমি আমার সন্তানদেরকে কতটুকু ভালোবাসলাম। তো যেহেতু ওষুধের দোকান, অবশ্য তাদের নীতিমালা আছে যে বিশেষ করে শিশু এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া, ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধের দোকান থেকে ওষুধ বিক্রি করার কোনো এখতিয়ার বা প্রাধিকার তাদের নাই, অধিকার নাই। স্পষ্ট এটা আইন আছে। যদি কোনো ওষুধের দোকানদার কোনো শিশুকে ওষুধ দিচ্ছে, আমরা মামলা করি না তাই, ভুক্তভোগী হই না, ঝামেলায় যাই না তাই, যদি লক্ষ্য করা যায় যে কোনো ওষুধের দোকান থেকে এমবিবিএসের পরামর্শ বা ব্যবস্থাপত্র ছাড়া অনুমান নির্ভর উনি নিজেই ওষুধ দেওয়া দিচ্ছেন, এরকম ধরা পড়লে তার জেল জরিমানা সহকারে তার অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে আমরা আইনের আশ্রয় নেই না, এটা হচ্ছে আমাদের অভ্যাস, স্বভাব, ঝামেলায় যাইতে চাই না। অর্থাৎ কোনো শিশুকে তো অবশ্যই, আমাদের শিশু আমাদের প্রিয়, তারা দেশের ভবিষ্যৎ, কোনো শিশু যেন অকালে প্রাণ না হারায় এই সমস্ত ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করে খাওয়ানোর ফলে। একটা ভুল ওষুধ, একটা 2 নাম্বার ওষুধ
একটা এই ডেট ফেল অর্থাৎ এক্সপায়ার ডেট ক্রস করেছে এরকম কোনো ওষুধ সেবনের কারণে আপনার শিশু অকালে হারিয়ে যেতে পারে। তাই সবাই সুস্থ থাকুন। সরকারি বেতনভুক্ত, সরকারি অনুদানভুক্ত যে সমস্ত মেডিকেল প্রতিষ্ঠান আছে সেখান থেকে ডাক্তার দেখিয়ে ব্যবস্থাপত্র নিয়ে লাইসেন্সওয়ালা কোম্পানির ওষুধ ক্রয় করে বাচ্চাদেরকে খাওয়াইবেন, নিজেরা খাবেন, সুস্থ থাকবেন। আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইটা সামাজিক একটা আন্দোলন গড়ে তুলবেন। আন্দোলন বলতে আমরা যেন কোনো শিশু বাচ্চা, বৃদ্ধ বা কোনো বয়সের লোক যেন ওষুধের দোকান থেকে অনুমানে কোনো ওষুধ ক্রয় না করি। আমরা যেন হাসপাতালমুখী হই, আমরা যেন ওই মেডিকেল কলেজমুখী হই, উপজেলা স্বাস্থ্য তাও যদি সম্ভব না হয়, আমাদের প্রতিটি ওয়ার্ডে বিগত সরকার একটু করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে দিয়ে গেছেন এবং সেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বসেন। তো তার কাছে বিভিন্ন প্রাথমিক চিকিৎসাও থাকে, হিস্টাসিন, প্যারাসিটামল, স্যালাইন, ফ্লাজিল, এই ক্যাটাগরির যে নর্মাল ওষুধগুলো আছে তার কাছে পাওয়া যায়। তার কাছে না থাকলে অবশ্যই আমি যেভাবে পরামর্শগুলো দিয়েছি এইভাবে সেও আপনাকে হাসপাতালমুখী করবে। সে কখনোই বলবে না যেন ওষুধের দোকান থেকে ওষুধ কি ক্রয় করে নিয়ে আসেন। যদি সে কোনো ওষুধের দোকানে নির্দিষ্টভাবে পাঠায় তাহলে বুঝে যাবে ওষুধের দোকানের সাথে ওই কমিউনিটি ক্লিনিকের ওই ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওষুধের দোকান থেকে কোনো কমিশন খায়। এরকম ধরা বললেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। অতএব আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আপনারা আপনাদের শিশুদেরকে কখনোই কোনো ওষুধের দোকান থেকে অতি নর্মাল রোগের জন্য কোনো ওষুধ ক্রয় করবেন না। আপনারা চেষ্টা করবেন ওই হাসপাতাল থেকে কেনার জন্য। যাই হোক ভিউয়ার্স, আমি অনেকগুলো কথা বললাম, আমি অত জ্ঞানও রাখি না। আমার এই সাদা মনের জ্ঞানে যাহা ধরেছে তাই আলোচনা করেছি। আমার নিকটতম আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী এবং আমার যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার, যারা ফেসবুক ফলোয়ার, ফেসবুক ফ্রেন্ড, আপনারা দয়া করে যদি আমার একটা কথাও ভালো লাগে তাহলেও আমি কৃতজ্ঞ এবং ধন্য। অবশেষে আবারও বলবো যে ওই গ্রামীণ ওষুধের দোকানগুলি পরিহার করুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন এবং সরকারি প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিন, অন্যকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিন এবং সুযোগ দিন। এবং সবশেষে আমি আপনাদের নিকট আরেকটু আর্জি রাখছি যে আমার ভিডিওগুলি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, পরিবারের সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুমহল, আত্মীয় স্বজনকে উৎসাহ দিবেন। টাঙ্গাইল সদরের কুমলি নামদার গ্রাম আমার বাড়ি। আমি সত্য প্রতিষ্ঠার জন্য, সত্য জিনিস, সত্য বিষয়গুলি তুলে ধরার জন্য আমি এই চ্যানেলটি করেছি। তো আমার চ্যানেলটাকে আপনারা একটু জনপ্রিয় করে দিবেন, একটু এস্টাবলিশ করে দিবেন, একটু জনপ্রিয় করে দিয়ে আমাকে সুযোগ করে দিবেন এবং উৎসাহ দিবেন। সবশেষে আপনাদের প্রতি আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফরিদ মিয়া, কুমলি নামদার, টাঙ্গাইল সদর।